হাই, আমি রূপম। এখন কথা হবে ময়দান ছবিটা নিয়ে, যেটা আমি দুদিন আগে প্রেস স্ক্রিনিংয়ে দেখেছি। আমাকে এমবার্গো দেওয়া হয়েছিল, যে কারণে আমি আজকে এই ভিডিওটা করছি। আজকে সন্ধ্যে 6টার পর থেকে তোমরা নিকটবর্তী কিছু সিনেমা হলে এই ছবিটা অ্যাভেলেবল পেয়ে যাবে এবং আগামীকাল থেকে সম্পূর্ণভাবে ছবিটা রিলিজ হচ্ছে। তো কেমন লাগলো ময়দান ছবিটা? এই ছবিটা দেখার আগে ছবির প্রোমো দেখে যে ফার্স্ট ইমপ্রেশন তৈরি হয় সেটা এরকম ছিল যে আমার মনে হচ্ছিল এই ছবিটা চক দে ইন্ডিয়া, ভাগ মিল্খা ভাগ বা লাগান বা 83 সেই ছবিগুলো যেমন, সেই ছবিগুলো স্পোর্টস ড্রামা হিসেবে সেই ছবিগুলো স্ট্যান্ডার্ড যেরকম, ময়দান ছবিটাও বোধহয় সেই ছবিগুলোর পাশাপাশি নিজের জায়গা বানাতে পারবে, যেহেতু ছবির পরিচালক এরকম ভিশনারি পরিচালক, এরকম একটা প্লট নিয়ে। এই ছবিটার মধ্যে ভালো দিক অবশ্যই আছে, বাট সেই ছবিগুলোর পাশাপাশি ময়দান বোধহয় থাকবে না। এই ছবির গল্পটা যদি একটু করে বলি, এখানে একজন কোচ রহিম, তিনি 1955 সাল থেকে 1962 সালে ভারতীয় ফুটবলকে কোন জায়গায় পৌঁছে দিয়েছিলেন, একজন মানুষের দেখা সেটা পূরণ করা, এই লড়াইয়ের গল্পই বলছে ময়দান ছবিটা 3 ঘন্টায়। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। ছবির প্রথম এবং প্রধান পজিটিভ দিক হচ্ছে অজয় দেবগন। এই ক্যারেক্টারটা অজয় দেবগনের থেকে বেটার কে করতো, আই হ্যাভ নো আইডিয়া। সে এই চরিত্রটা প্লে করেনি, চরিত্রটায় সে বেঁচেছে। অজয় দেবগন একটা ছবির জন্য 10 দিন দিক বা 1 বছর, সে সেই ক্যারেক্টারটায় বাস করে এবং এই ছবিটা তার আরও এক নিদর্শন। একটা জায়গা রয়েছে, সে কাস্তে কাস্তে এক জায়গায় যাবে এবং সেখানে সম্পূর্ণ যা অ্যাক্টিভিটিস সে করবে একটা পিলার ধরে, সেটা পুরো ওয়ান টেকে নেওয়া, এবং সেই চরিত্রটার এই যে ফলটা তুমি জাস্ট ওই শটটায় ফিল করবে। অজয় দেবগনের হাঁটা চলা, কথা বলা, তার অ্যাক্টিভিটিস আমাদের জাস্ট মনে জায়গা করে নেয় এবং তার কথাগুলো আমাদের মনে থাকে। সে আমাদের ওপরে তার ইমপ্রেশন জমাতে পারে। একইভাবে গজরাজ রাও, এই ছবিতে তার কর্তৃত্ব দারুণ। এই ছবিতে তার ক্যারেক্টারটা ব্যাপক লেখা হয়েছে এটা আমি বলতে পারবো না, তবে তার পারফরমেন্স ডেফিনেটলি চরিত্র লেখার থেকে ছাপিয়ে গেছে। এবং যেই জায়গায় তার সাথে অজয় দেবগনের ফেস অফ হয়েছে, সেই পোর্শনে মনে হয় একে দেখবো না ওকে দেখবো। দুজন দুর্ধর্ষ কাজ করেছে। রুদ্রনীল ঘোষ, খুব ভালো লাগে তাকে। একটা ছোট্ট জায়গা রয়েছে, তাকে একজন রিক্সাওয়ালা বলে বাবু যাবেন, এবং সে জাস্ট হাট বলে, গোটা হল হাসছিল। তার ক্যারেক্টার সেই মজার খোরাকগুলো জোগাতে পারে। প্রিয়ামণি বেশ ভালো, খুব হোল্ড করে করে চরিত্রটা আমাদের মজা দিয়েছে, দুঃখ দিয়েছে। সে যেরকমভাবে কন্টিনিউয়াসলি পড়াশোনার চেষ্টা করে, বা হঠাৎ যখন সে সিগারেট ছাড়তে বলে, বা সে তার ছেলে কি ফিল করছে সেই পোর্শনটা যখন হাজব্যান্ডের সামনে ব্যক্ত করছে, বা যখন তার হাজব্যান্ড তার জন্য বই নিয়ে এসেছে, তার মুখ ভার হয়ে গেছে, একটা পারফিউম এনেছে, সেটা খুব আনন্দ দিয়েছে। আমরা চরিত্রটা সেটা ফিল করি। এছাড়া সাপোর্টিং কাস্টে যারা ছিল, এই টিমের এতগুলো প্লেয়ার যার মধ্যে বাঙালিরা অন্যতম, তাদের কাজ দেখো, তাদের পারফরমেন্স দেখো, মনে হয় না এরা অভিনেতা, ফুটবলটা অন্য কেউ খেলেছে, যেটা ম্যাক্সিমাম ফুটবল ভিত্তিক ছবির ক্ষেত্রে হয়। কাট শট, ক্লোজ পায়ের দেখাচ্ছে না, এখানে ফুটবল খেলছে, সেটা আস্তে 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 ওয়াইডে পৌঁছে যাচ্ছে। মনে হয় যে এই ছেলেগুলো ফুটবল খেলেছে, তাদের পায়ের কাপ থেকে শারীরিক যেরকম তাদের বৈশিষ্ট্য, সেগুলো দেখে আমাদের বিশ্বাস করতে ইচ্ছে হয় সত্যি এরা এতটা ফিট, এরা এরকম ডেডিকেশনের সাথে খেটেছে, এরকমভাবেই এরা খেলেছে। তো প্রত্যেকের পারফরমেন্স দারুণ। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির ভিজুয়ালস। ছবিটা ওপেনিং সিকোয়েন্স থেকে তোমাকে জাস্ট জমিয়ে দেবে, এবং ছবিতে যেরকমভাবে ফ্রেমবন্দি করা হয়েছে হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ এবং কলকাতা, অপূর্ব লাগে দেখতে। ছবিতে যখন স্টেডিয়ামটাকে একদম এরিয়াল শটে দেখানো হচ্ছে না, মনে হচ্ছে সত্যি কি ভিজুয়ালস। ছবিতে যেরকমভাবে ক্যামেরার কাজ হয়েছে, ফাইনাল যে সিকোয়েন্সটা সাউথ কোরিয়ার সাথে যে খেলাটা, সেখানে পিওভি যে শটটা, সেখানে বলটাকে যেরকমভাবে ক্যামেরা ট্র্যাক করছে, সেখানে যেরকমভাবে অ্যাকশন ক্যামেরার ব্যবহার, সেখানে একটা পা আর একটা পাকে যেরকমভাবে ডচ করে বেরোচ্ছে, ওই জায়গাটা তোমার মনে হবে এটা কী ট্রিটমেন্ট। এবং গোটা ফাইনাল ম্যাচটায় আমাদেরকে তারা এই ট্রিটমেন্টটা প্রোভাইড করেছে যে আমরা স্টেডিয়ামে বসে আছি, যেটা 83-র ক্ষেত্রেও হয়েছিল। মানে সেখানে মনে হয় না যে আমরা কোনো সিনেমা দেখছি, এবং অডিয়েন্সের মতো আমাদেরও সেই রিয়াকশান, যে চিৎকার করতে হবে, চিয়ার আপ করতে হবে, হতাশ হয়ে যেতে হবে, যেটা সিনেমাটোগ্রাফি ব্যাপক করেছে। এবং ছবিতে অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ, সেটাকে এমনভাবে তারা বারবার খুলেছে, বন্ধ করেছে, আমরা সেটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাই এবং আমাদের মনে হয় আবার দৃশ্যটা খুলবে, আবার পর্দাটা কাটবে। সেই পোর্শনগুলো খুব ভালো লাগে।
শুধুমাত্র খেলার দৃশ্য ভালো, গোটা ছবির দৃশ্য ভালো না এমন নয়। বৃষ্টি পড়ছে, সেখানে টিম আলো জ্বলছে, প্রত্যেকটা ফ্রেম খুব সুন্দর। ছবির পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড স্কোর। ছবির মিউজিক ডিসেন্ট, বাট ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর আমাদের ওই ভাইবসটা জোগাতে পারে, যেটার জন্য এই ছবিটা আমাদের ভীষণ পোক্ত মনে হয়। ছবির পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এই ছবির কিছু ডায়ালগস যেগুলো খুব ওয়ার্ক করে, যেমন হচ্ছে খেলবে 11 দেখবে 1 বা আজকে কান বন্ধ করে খেলো। এই ছবির মধ্যে কিছু এমন পোর্শন রয়েছে যেখানে এই ছবিটা প্যাট্রিয়টিজমের ওভারডোজ না হয়েও ছবিটা ভীষণভাবে প্যাট্রিয়টিক। সেই জিনিসটা ছবির সংলাপ হ্যান্ডেল করতে পারে, ছবির কিছু না বলা কথাও ভিজুয়ালসের মাধ্যমে সেটা হ্যান্ডেল করতে পারে। ছবিতে একটা বাবা ছেলের ইমোশনাল অ্যাসপেক্ট রয়েছে, যেখানে ছেলে বলে যে আমার সাথে আমার বাবা নাইনসাফি করতে পারে, তবে কোচ পারে না। সেই জায়গাটা অ্যামেজিং। যখন ভোট হবে সেখানে যখন সবাই হাত তুলবে, লিটারেলি হলে হাততালি পড়বে। ছবির এরকম কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে যেগুলো খুব খুব ভালো। ছবির সেকেন্ড হাফের স্ক্রিন প্লে ভীষণ টাইট এবং সেটার মধ্যে অনেকগুলো আপ অ্যান্ড ডাউনস হয়, ফলে সেখানে 1 ঘন্টা 40 মিনিট ডিউরেশন হলেও সেটার মধ্যে অডিয়েন্সকে বসিয়ে রাখার দারুণভাবে ক্ষমতা থাকে। ছবির এন্ডের পরের যে পোর্শনটা সেটা অডিয়েন্সকে খুবই ইমোশনাল করে দেয় এবং অমিত রবীন্দ্রনাথ শর্মা তার যে খাটনিটা এটা ছবিতে দেখা যায়। ছবির প্রত্যেকটা শটে, ছবির যত্নে, ছবির আর্টে এতটা সময় নিয়ে তারা বানিয়েছে সেটা বোঝা যায়। এবং এরকম একটা মানুষের গল্প, এরকম একটা কর্তৃত্বের স্টোরি জানার জন্য তোমাদের এই ছবিটাকে সুযোগ দেওয়া উচিত। ছবিটাকে তোমাদের অবশ্যই একবার দেখা উচিত। একটা বেশ বেশ ভালো সিনেমা। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, কেন এই ছবিটা একটা কালজয়ী সিনেমা হলো না? কেন এই ছবিটা একটা চাক দে ইন্ডিয়া, একটা লাগান বা একটা ভাগ মিল্খা ভাগ হলো না? এই ছবির প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এই ছবির রান টাইম। ছবিটা খুব বড় ছবি এবং ফার্স্ট হাফে ছবির ডিউরেশন আমাদের ফিল হওয়া শুরু করে, এবং এই যে ডিউরেশন ফিল হওয়া এটা কিন্তু কোথাও একটা গিয়ে এই ছবিটার ফরে যায় না। এই ছবির যে স্ট্র্যাটেজি, এই ছবিতে একটা গেম প্ল্যান যেটা, সেটা কখনোই আমরা ফিল করি না, যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। এই ছবিতে অজয় দেবগনের ক্যারেক্টারটা কোন ম্যাচে কোন প্লেয়ারকে খেলাবে, কী তার রণনীতি, এটা লিটারেলি আমরা ফিলই করি না, খালি একটা লম্বা প্লেয়ার ছাড়া। যখন তারা একের পর এক ম্যাচ পার করছে, কোথাও হেরে যাচ্ছে, আবার পরবর্তী ম্যাচটা জিতছে, সেখানে আমার বারবার মনে হয় ও স্ট্র্যাটেজিতে বদল কি আনলো, ও স্ট্র্যাটেজিতে চেঞ্জ কি আনলো। এই যে আগের ম্যাচটা হারলো, কেন হারলো, এরপরে ইমপ্লিমেন্ট কি করছে, সেটা জাস্ট ছবিতে আমরা ফিলই করি না। সে খেলোয়াড়দের কি বোঝাচ্ছে, তোমাদের কি করা উচিত, কি করছো না, আমরা সেটা ফিল করি না, মানে করি না। হ্যাঁ, ছবিতে যখন একটা গোল হওয়ার পর আরও একটা গোল, সেটাকে বর্তমানে আমরা একটা গেম খেলি, সেখানে কীরকমভাবে ট্রিট করা হয়, একটা ফুটবল রাখা রয়েছে ড্রেসিং রুমে, সেখানে স্কোর পড়ছে, সেগুলো ব্যাপক স্টাইলাইজড, সেগুলো দেখতে হেভি লাগছে। কিন্তু তুমি যদি এর পুরো গেম প্ল্যানটা ভাবো, এর রাইটিংটা ভাবো, তোমার সেখানে একটা খটকা লাগবে। ছবিতে এতগুলো প্লেয়ার, ছবিটা যখন শুরু হয়, ও যখন খেলোয়াড় খুঁজতে বেরোয়, একটা খেলোয়াড়কে খুঁজে পায়, আমাদের মনে হয় এবার গোটা ছবিটা একটা করে খেলোয়াড়ের গল্প বলবে, বা আমরা একটা করে খেলোয়াড়ের ছোট্ট করে ব্যাক স্টোরি জানবো, তাদের ইন্ট্রোডাকশন জানবো। ছবিতে আমরা আর পাই না। একটা খেলোয়াড় হয়ে গেল, তারপরে খাপছাড়া আবার একটা খেলোয়াড় আসছে, আবার খাপছাড়া আবার একটা খেলোয়াড় আসছে। ওই যে জমকালো ব্যাপারটা, প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল ছোটো ছোটো টাচ রয়েছে, সেটা ছবিটা তৈরি করতে পারে না। চুন্নি গোস্বামী এবং পিকে ব্যানার্জি দুটো ক্যারেক্টার খুব এস্টাবলিশ, কিন্তু ছবিতে আরও অনেকগুলো চরিত্র ছিল যেই চরিত্রগুলো দারুণভাবে এস্টাবলিশ হতে পারত। ছবিতে বহু হাই পয়েন্টস আছে যেখানে আমাদের মনে একটা পাওয়ারফুল ডায়ালগস হবে বা একটা অ্যাকশন হবে, সেখানে ওরকম ধরনের কোনো জিনিসই হয় না। ছবিতে ফিনান্স মিনিস্টারের সাথে কোচের একটা ডায়ালগবাজি রয়েছে, একটা পোর্শন রয়েছে, সেটা এতটা ইজি এবং সেখানে জাস্ট কোনো হাই পয়েন্ট নেই। আমাদের মনে হয় এবার হয়তো কিছু বলবে, বাট সিকোয়েন্সটা শেষ হয়ে যায়। পলিটিক্যাল স্টেটমেন্ট আছে, যেই স্টেটমেন্টের ফলে অনেক কিছু ঘটবে, এবার সেটা যেরকমভাবে আসে, সেটার ইম্প্যাক্ট কী, সেটাকে কীরকমভাবে আটকানো হচ্ছে, এই জিনিসপত্রগুলোও কিন্তু আছে, দেখিয়েছে তারা বড় স্কেলে, বাট সেটা কোথাও একটা গিয়ে ইমোশনালি বা কোনোভাবে আমাদের সঙ্গে জুড়ছে না। ছবির টাইম জাম্প, ছবিটা অনেকটা সময় অনেকটা লম্বা গল্প বলছে এবং জাম্প করে করে বলছে, ফলত কোথাও একটা গিয়ে আমাদের একটু একটু তাল কাটে। পার্সোনাল যে ক্রাইসিসটা, তার যে পার্সোনাল দিকটা,
সেটাকে ছবিতে এমনভাবে এনেছে যে সেটা খুব বেশি জায়গা পায়নি, সেটার মধ্যে ডেপথ নেই। এরকম ধরনের সব ছবিতে একজন অ্যান্টাগনিস্ট থাকে, একটা পলিটিক্যাল সিনারিও তৈরি হয় যার অনেক অবজেকশন রয়েছে। 83-তে ছিল না, ছিল তো, কিন্তু সেগুলো খুব সার্টল হয়। এই ছবিতে গজরাজ রাওয়ের যে প্রেক্ষাপটটা, তার যে ব্যাকড্রপটা, তার যে কথা বলাগুলো, যেটা তার স্টেটমেন্ট, তার পারফরমেন্স কিন্তু না, সেটা এপিক, বাট সেই দিকপত্রগুলো খুবই আঁতকাচা। তো ওভারঅল ময়দান ডেফিনেটলি একটা ভালো ছবি। এই ছবি নিয়ে আলোচনা করার অনেকগুলো দিক আছে, তবে এই ছবির মধ্যে এমনও দিক আছে যেগুলো অনেক ভালো হতে পারতো। ওভারঅল ময়দান ডেফিনেটলি একটা বেশ ভালো ছবি। তোমরা এই ছবিটা দেখো, তোমাদের কেমন কি রিয়াকশান জানিও। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।